আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি খান জোবায়েদ হোসেন খানস গ্লোবাল থেকে আছি আপনাদের সঙ্গে। আমার সবার আগে মোবাইল নাম্বারটা বলে দিই। আমার মোবাইল নাম্বার হলো 0182558141। আমি রিপিট করছি আবার 0182558141। আর এর বাইরে আরও একটা মোবাইল আমি ইউজ করি, যেটা হচ্ছে 01612344302। আবার রিপিট করছি 0161234 আবার 4302, যেটা হচ্ছে আমাদের বিকাশ পেমেন্ট অথবা মার্চেন্ট অ্যাকাউন্ট। হ্যাঁ, যেখানে আপনাদের পেমেন্ট করলে কোনো টাকা কাটে না, টাকা সব আমাদেরই কাটে। আর আমার প্রথম যে নাম্বারটা বললাম ওটাতে আমার পার্সোনাল বিকাশ এবং নগদ নাম্বার। তাহলে সবার আগে যোগাযোগের রাস্তা পেলেন, কারণ অনেকে বলেন যে জোবায়েদ ভাই আপনার কোনোভাবে ঠিকানা খুঁজে পাচ্ছি না, আপনাকে খুঁজে পাচ্ছি না। তো আমাকে খুঁজে পাওয়ার রাস্তা আপনাদের বলে দিলাম, কারণ ভিডিওর ডেসক্রিপশনে সব কিছু দেওয়া থাকে, সেটা না দেখেই আপনারা এরকম কমপ্লেন করেন, তো তখন তার আফসোস লাগা ছাড়া কিছু নাই। তো যার কারণে বাধ্য হয়ে আপনাদের কন্ট্যাক্ট বলে দিলাম। আর সেকেন্ড থিং হলো অ্যাড্রেস, যে ভাই কীভাবে আপনার অফিসে আসবো। আমাদের অফিসে আসার সিস্টেম হলো ঢাকা এয়ারপোর্ট আর আপনার বিশ্ব রোডের মাঝখানে যে বাস স্ট্যান্ডটা আছে, এই স্ট্যান্ডটার নাম হলো খিলক্ষেত বাস স্ট্যান্ড। এখন ঢাকা শহরের ভিতরের দিকে থেকে যদি আসেন, তাহলে যেমন মিরপুর, ধানমন্ডি, বনানী, গুলশান, বাড্ডা, তাহলে আপনাকে বিশ্ব রোডের পরেই হচ্ছে খিলক্ষেত বাস স্ট্যান্ড। ওখানে নেমে আপনাকে কি করতে হবে, আপনাকে ফুটওভারটা পার হয়ে এই খিলক্ষেত বাজারে আসতে হবে। বাজারে এসে এখানে দেখবেন অটো, রিক্সা, সিএনজি এগুলো পাবেন। এগুলাতে জাস্ট 10 মিনিটের মধ্যে 20-25 টাকা, 30 টাকা রিক্সা ভাড়া অথবা অটো ভাড়া নিবে বোধহয় 15 টাকা। জাস্ট আমার মার্কেটের নিচে, লেক সিটি কনকর্ড মার্কেটের নিচে এসে আপনাকে দাঁড়ায় দিবে। এখন লেক সিটি কনকর্ড হচ্ছে একটা আবাসিক প্রজেক্ট, যার গেটের কাছে মার্কেট আছে। তো আপনারা অনেকে ভিতরে আবাসিকের মধ্যে ঢুকে যান, ঢুকার দরকার নেই। জাস্ট গেটে এসে দাঁড়াবেন, দেখবেন বিশাল করে লেখা আছে লেক সিটি কনকর্ড মার্কেট, কনকর্ড, বড় একটা গেট। ওখানেই ডান সাইডে তাকায় দেখবেন লেখা আছে লেক সিটি কনকর্ড শপিং কমপ্লেক্স। এই কমপ্লেক্সের লিফটের 2-এ এসে 301 নম্বর দোকানে আসলে অথবা মার্কেটে এসে যে কাউকে বললে হবে খানস গ্লোবালে যাব, আপনাকে সহযোগিতা করবে আশা করি। কারণ এই মার্কেটে গত 4 বছরে আমাদের কাছেই টোটাল মার্কেটে 1 লক্ষ ভিজিটর আছে কিনা জানি না, বাট আমাদের কাছে আসছে 3.5 লক্ষের উপরে ভিজিটর। সো সবাই টুকটাক খানস গ্লোবালকে চিনে, যারা ব্যবসায়ীরা আছে। আর নতুন কোনো ব্যবসায়ী অথবা কোনো গেস্ট হলে অথবা নাও চিনতে পারে। হ্যাঁ, তো এটা হলো বিষয়। তো আর এরপরে আমাদের অফিসে আরও কাস্টমার কেয়ারের ফোন নাম্বার আছে, সেগুলো একটা সিরিয়াল বলে দিই। 0188649595 থেকে একবারে 8 পর্যন্ত। এগুলো হচ্ছে আমাদের অফিসাররাই আপনাকে ফোন দিবে অথবা ফোন রিসিভ করবে, ঠিক আছে? তো তাদের সঙ্গে যে কোনো প্রকার যোগাযোগ আপনার জন্য নিরাপদ। আর আরেকটা স্পেশাল হটলাইন আছে, যে নাম্বারটাতে সবচেয়ে বেশি কল আসে, এটা হচ্ছে 0188649599। তাহলে এই কয়টা নাম্বার, যেটা আমাদের হটলাইন, আবার রিপিট করছি 01886495 এরপর 3টা 9। হ্যাঁ, দিলেই আপনার আমাদের অফিসের হটলাইনে কাস্টমার কেয়ারে ফোনটা রিসিভ করবে এবং আপনার মন খুলে কথা বলতে পারবেন এবং নিরাপদভাবে কথা বলতে পারবেন, টেনশনের কোনো কারণ নাই। তাহলে ফার্স্ট হলো যোগাযোগ, যে রাস্তাটা অথবা যোগাযোগের যে সঠিক যে নিয়মটা সেটা জানাই দিলাম। ও আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যারা ট্রেনে করে উত্তরবঙ্গ, সিলেট এসব অঞ্চল থেকে আসেন, তো তারা ট্রেন স্টেশনে নেমে ওখান থেকে আপনার বাসে উঠবেন, যেটা ঢাকার ভিতরের দিকে যে বাসগুলো আসে, এটাতে প্রথম একটা স্ট্যান্ড পড়বে, তারপরে দ্বিতীয় স্ট্যান্ডটা, বাস স্ট্যান্ডটার নামই হচ্ছে, জাস্ট বাসে আসলে 10 মিনিট সময় লাগে সর্বোচ্চ। এয়ারপোর্টের ওখান থেকে বাসে উঠলে খিলক্ষেত আসতে সর্বোচ্চ। এটা কিন্তু নিউ মার্কেটের নীলক্ষেত না, এটা হচ্ছে এয়ারপোর্টের আগে খিলক্ষেত, বিশ্ব রোডের পাশে খিলক্ষেত, অথবা পূর্বাঞ্চল 300 ফিটের পাশে খিলক্ষেত, ঠিক আছে? এই খিলক্ষেতে বাস স্ট্যান্ডে নেমে কাঁচা বাজারে আসবেন, মানে বাস স্ট্যান্ডের পাশেই কাঁচা বাজার, রেল লাইনটা ক্রস করে ওখানেই দেখবেন মান্নান প্লাজা আছে, একতা প্লাজা আছে। বাস স্ট্যান্ডের ওই প্লাজাগুলোর সামনে প্রচুর অটো দাঁড়ায় থাকে। 10 টাকা দিলেই আমাদের এই আপনার মার্কেটের নিচে এনে আপনাকে নামিয়ে দেবে একদম টেনশন মুক্তভাবে। তাহলে আমাদের এখানে আসার সহজ রাস্তাটা আপনাদের বলে দিলাম। আর এরপর অনেকে আছেন আমাদের অফিসে, যারা মেয়েরা আছে, যেমন রামিসা ম্যাডাম আছেন, সন্ধ্যা ম্যাডাম আছেন। তো ইনারা কিন্তু সবাই সন্ধ্যা 6টার পরে মোবাইলগুলো অফিসে জমা রেখে বাসে চলে যায়, কারণ
কোম্পানির ফোন বাসার নিয়ে যাবে, আর সেখানে আপনার রাত 12টার সময় ফোন কল আসবে, বিদেশ থেকে কেসে রাত 2টার সময় কল আসবে, এটা তাদের পরিবারের জন্য ক্ষতিকর হতে পারে। যার কারণে আমরা কি করি, কারণ এনারা দুইজনই হচ্ছে আমার ওয়াইফের বান্ধবী এবং কাছের মানুষ। সো আগেও যাদের পেয়েছেন সবাই আমার ওয়াইফের রেফারেন্সে এখানে জয়েন করে, হয় তাদের বান্ধবী, নয় তার বোন, নয় তার ছোটো বোন, কিছু একটা এরকম। তো যার কারণে দেখা যায় যে আমরা কখনোই চাই না, এবং এটা না হলেও অন্য কোনো নারীও যদি আমাদের এখানে যদি জব করতো তাহলে আমরা কখনোই চেতাম না যে তার অফিসের সিমটা সে বাসায় নিয়ে যাক এবং রাতভর যে যখন কল করে, ভিডিও কল করে, অনেকে আছে কোনো পারমিশন ছাড়াই ভিডিও কল করে ফেলে একজন মেয়ে মানুষকে। তো এটা দেখতে খুব বিচ্ছিরি দেখা যায়। এটা বিবেকের কাছে, নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন যে ইজ ইট রাইট আর রং। হ্যাঁ, তো এইভাবে হঠাৎ করে ভিডিও কল দেওয়া, হঠাৎ করে কল দেওয়া অফিস আওয়ারের বাইরে, আমাদের অফিস আওয়ার হচ্ছে 10টা থেকে সন্ধ্যা 6টা, এটার মধ্যে আপনারা অডিও কল দিবেন, হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন, ইমোতে কল দিতে পারেন, ডিরেক্ট কল দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট অবশ্যই চাবো আপনাদের কাছ থেকে ভদ্রচিত অথবা ভাইয়ের মতোই ফোন কল অথবা ব্যবসায়িক যোগাযোগগুলো। আর যার কারণে দেখা যায় ওনারা ফোনটা রেখে যায়, তো মোবাইল আপনারা সারা রাত কল দিতে থাকেন, ফোন বাজতেই থাকে, কিন্তু কেউ রিসিভ করে না, এরপরে আপনারা কমপ্লেন করেন যে ভাই ফোন রিসিভ করে না। আবার আরেকটা বিষয় কি, একজন মানুষ যখন ব্যস্ত থাকে, যেমন আমার ক্ষেত্রে হয় যে যখন ব্যস্ত আছি ফোনটা কেটে দিচ্ছি, অথবা ব্যাগের মধ্যে মোবাইল রেখে সারাদিন জার্নি করতেছি, বাইক চালাচ্ছি, নারায়ণগঞ্জ যাচ্ছি, গাজীপুর যাচ্ছি, তো তখন আপনাদের ফোন হয় আমি টের পাই না, অথবা যদি টেরও পাই আমি ধরতে পারি না। তো আপনাদের কমপ্লেনের শেষ নাই। তো আপনারা আমাদের কাস্টমার সার্ভিস, তারপরে যে হটলাইনের যে নাম্বারগুলো বললাম, এটাতে কল করে কোনো কিছু জানার থাকলে অন্তত এটাও বলে রাখতে পারেন যে ভাইকে বলেন একটু কল ব্যাক করতে, অথবা একটা SMS ছেড়ে দিতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে একটা SMS ছেড়ে দিতে পারেন যে ভাই একটু ফ্রি হয়ে কল ব্যাক করেন। তখন জিনিসটা কিন্তু ভালো লাগে এবং দ্রুত কল ব্যাক করতে মন চায়। আর এরপরে আপনিও কল দিচ্ছেন, আর একজনও কল দিচ্ছে, কারোটাই ধরতেছি না। এখন প্রথম যে কল দিছে দ্বিতীয়জন দেখতেছে বিজি, কিছুক্ষণ পরে আবার কল দিল, এরপরে ভাইয়ের ফোন ধরে না, তাহলে একটু আগে ভাই ফোনে কথা বললো, তাহলে বোধহয় আমার কলটা ইচ্ছা করে ধরে না। তো ঘটনাটা কি, দুইজন যখন ফোন দেয় তখন দুইটাই বিজি দেখা যায়। হ্যাঁ, তো এই বিষয়গুলো আপনারা 10-20 বছর ধরে বাংলাদেশে ফোনের জগৎ শুরু হয়েছে, তো এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো যদি আপনারা যদি না জানেন অথবা না বোঝেন অথবা না মানাইতে পারেন, সেগুলো আপনাদের মানসিক সমস্যা অথবা শিক্ষাগত অথবা বিবেকগত সমস্যা। তো একটা মোবাইল ইউজ করার মধ্যে যে একটা ভদ্রতা আছে, তারপরে একটা শিক্ষা আছে, এই জিনিসগুলো যদি 20 বছর পরে এসে আপনাদের যদি শিখায় দিতে হয়, তাহলে এটা খুব লজ্জাদায়ক, খুবই লজ্জাদায়ক এবং কষ্টদায়ক, এবং এটা ভোগান্তিদায়ক। কারণ গত বছর আমাকে দেখেছিলেন যে ফোন রিসিভ করতে যে চট্টগ্রামে আপনার সদরঘাটে ওই ট্র্যাকের নিচে, মানে 2 ট্র্যাক পার হচ্ছে, তার মধ্যেখানে আমি ঢুকে গেছি। তো এক ট্র্যাকের নিচে মোটরসাইকেলের হ্যান্ডেল আর মাথা, আর এক ট্র্যাকের নিচে পা, তো কেমনে যে বাঁচছি একমাত্র আল্লাহ জানে। পা ভাঙছে, হাত ফ্র্যাকচার হয়েছে, বাট বেঁচে গেছি জানে, কারণ ওটা ছিল একদম মসজিদের গেটের সামনে। হ্যাঁ, তো যেখানে যে আপনার গাইটের গোডাউন আছে, রিয়া সাহেবের গোডাউন টোডাউন এরকম আছে, তো যে মসজিদটা ওই মসজিদের সামনে কালভার্টের সাথে। তো এই জন্য আপনাদের বলবো যে আপনারা একবার কল দেন, আমরাই আপনাকে কল ব্যাক করবো। কারণ আপনাদের এই কথাটাও বলে রাখি, আপনারা হয়তো জানেন না যে আমাকে যখন কল করেন এগুলো যে কল রেকর্ড বের হয়। হ্যাঁ, তো এই কল রেকর্ডগুলো নিয়ে আমার অফিস আপনাদের কল দেয়। আপনারা যে আমাকে কল দেন, সেই কল দেওয়ার পরে সেটা আমি যদি রিসিভ করতে নাও পারি, এটা যদি মিস কল আকারেও যদি থাকে অথবা একটা SMS আকারেও যদি থাকে, তখন অনলাইনে ঢুকে আমার সিমে আমার অফিসের স্টাফদের পারমিশন দেওয়া থাকে, ID পাসওয়ার্ড দিয়ে ঢুকে আমাকে কে কে ফোন দিয়েছে, আমি ফোন রিসিভ করতে পারি নাই, তাকে আমাদের কাস্টমার সার্ভিস থেকে ফোন দেওয়ার। ঠিক আছে, সো এটা এমন না যে আপনারা আমাকে ফোন দিয়েছেন আমার কোম্পানি থেকে আপনাকে আর কল ব্যাক করবে না, এরকম না। হ্যাঁ, আপনাকে অবশ্যই কল ব্যাক করবে, সো অধৈর্য হবেন না। তাহলে সবার আগে যোগাযোগের যে ভোগান্তি অথবা যোগাযোগের যে সমস্যা, সেই সমস্যাগুলো আপনাদের বলে দিলাম। আর এরপর আমাদের কোম্পানিতে 2টা অ্যাকাউন্ট ছিল, একটা মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট, যেখানে আপনারা পেমেন্ট করতেন। আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ভালো সার্ভিস পাচ্ছি না, সব জায়গায় বুথ পাচ্ছি না, এই কারণে বিরক্ত হয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অ্যাকাউন্টটা আমরা হোল্ড করে দিছি অথবা স্টপ করে দিয়েছে। এখন আমাদের শুধুমাত্র ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবসায়িক কাজে। হ্যাঁ, আবার এটা হচ্ছে কোম্পানি অ্যাকাউন্ট খানস গ্লোবাল নামেই। আবার আমাদের যে বিকাশ নাম্বার আপনাদের বলে দিয়েছি, মার্চেন্ট অ্যাকাউন্ট। হ্যাঁ, অনেকে জানেন না যে বিকাশের দোকানে যে কীভাবে টাকা জমা দিবেন, ওখানে যে জিজ্ঞাসা করবেন
যে ভাই এটা হচ্ছে মার্চেন্ট অ্যাকাউন্ট, হ্যাঁ পেমেন্ট অ্যাকাউন্ট, এই পেমেন্ট অ্যাকাউন্টে এই টাকাটা পাঠাইতে হবে, এটা বললেই তখন এই বিকাশের দোকানদার বুঝতে পারবে কি করতে হবে, আপনাকে আর কিছু করতে হবে না। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে যখন একদম পিক সিজন চলে আসে অথবা খুব রাশ চলে আসে, খুব কাজের চাপ চলে আসে, তখন এই ছোট ছোট জিনিসগুলো জনপ্রতি বলতে খুব কষ্টদায়ক হয়ে যায়। তো এটাকে আমরা আপনাকে শুরুতেই, সিজনের শুরুতেই এই ঝামেলাগুলো শোধরায় দিচ্ছি। আর নাম্বার 3, কুরিয়ার ডেলিভারি। এখন দেখেন আমরা যেখান থেকে মালগুলা নিই ওখান থেকে সুন্দরবন কুরিয়ার অনেক দূরে, আর সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ারের এজেন্ট অফিস আছে, কিন্তু আপনার মেইন যে ব্রাঞ্চ অফিস এটা কিন্তু বিভাগীয় শহরে, এবং প্রতিটা কুরিয়ার সার্ভিসেরই কিন্তু বিভাগীয় শহরে। তাহলে আপনি মনে করেন কোন একটা গ্রামের থেকে অথবা উপজেলা থেকে ফোন দিয়ে বলছেন ভাই আমার এই উপজেলায় গাইডটা পাঠানো যাবে না, যদি দেখি যে ওই উপজেলা শহরে আপনার কি আছে, উপজেলা শহরে আপনার ওই কুরিয়ারের মেইন ব্রাঞ্চ আছে, তাহলেই শুধুমাত্র দেওয়া সম্ভব। তাছাড়া আপনার ওই জেলা শহরে ছাড়া কোনোভাবে সম্ভব না। সেক্ষেত্রে আপনার যে গাড়ি ভাড়া যায়, যে কষ্ট হয়, যে ভোগান্তি হয়, সেটা আমাদের কিছু করার নেই, আপনাকে ওটা করতেই হবে। কারণ আপনি সব কিছু তার ঘরে বসে পাবেন না, তাই না? ঘরে বসে একদম হাতের নাগালে সব কিছু পাবেন না। আর এই সুন্দরবন কুরিয়ার নিয়ে যে ভোগান্তিটা ঘটে, অনেকেই চিন্তা করেন আমার পাশাপাশিতে দেখলাম একটা সুন্দরবনের কুরিয়ার সার্ভিসের দোকান অথবা অফিস, তা এখানে মাল পাঠাতে সমস্যা কি? অ্যাকচুয়ালি এত বড় মাল কোনো বিভাগীয় শহর ছাড়া কোনো ছোট ছোট ব্রাঞ্চে যায় না। আর সুন্দরবন কুরিয়ারের ওগুলো হচ্ছে আপনার ওই লিজ দেওয়া এজেন্ট অফিস, ওটা সুন্দরবনের নিজস্ব অফিস না, ডিলার টাইপের। হ্যাঁ, তো ওখানে এত বড় মালগুলো যায় না। তো আমরা একদম স্ট্রেট বলে দিই যে সুন্দরবন কুরিয়ারে আমরা কোনো মাল দেই না। আমরা দেই ইউএসবিতে, আমরা দেই এজেআরে, আমরা দেই করতোয়াতে, আমরা দেই এসএ পরিবহনে। আর এর বাইরে কিছু ট্রান্সপোর্ট কোম্পানিতে অনেকে মাল চান ট্র্যাকিং করে যেটা যায়, যেমন খাগড়াছড়িতে ট্রান্সপোর্টে চান, তো সেক্ষেত্রে আছে ডায়মন্ড ট্রান্সপোর্ট, ফরেস্টার ট্রান্সপোর্ট, পাহাড়িকা ট্রান্সপোর্ট, আরও অন্যান্য অনেক ট্রান্সপোর্ট আছে, যমুনা ট্রান্সপোর্ট। তো যার যেটাতে সুবিধা হয় আমাদের বলে দিলে আমরা ট্রান্সপোর্টে মাল দিয়ে দিতে পারবো। ঠিক আছে, কিন্তু ট্রান্সপোর্টে কিন্তু ট্রাকে করে মালামাল যায়। কুরিয়ারে যখন একদম কমপ্লিটলি লক করে, একটা কাভার ভ্যান লক করে তারপরে মালটা যায় নিরাপদভাবে, একটা ট্রান্সপোর্টে কিন্তু এতটা নিরাপত্তা থাকে না, ঝড় বৃষ্টি বন্যা সবর উপর দিয়ে যায়। তো ওই 300 টাকা বাঁচাইতে যে 50,000 টাকার মালের ক্ষয়ক্ষতি আপনি করবেন কিনা সেটা আপনার উপরে, সেটা আমাদের উপরে না, ডিসিশন আপনার উপরে। আপনারা কখনোই চিন্তা করেন না যে 30,000 টাকা দিয়ে একটা মাল নিচ্ছি 200 টাকার জন্য, কেন আমি এটাকে হুমকির সম্মুখীন করে নিব, এটা কখনো চিন্তা করেন না। হ্যাঁ, তো এটা আপনাদের একটা বাজে বিষয়। এবার আসেন আমরা আসল গাইডের ভিডিওতে চলে আসি। ঠিক আছে, দেখেন গাইডটা হচ্ছে ব্যবহৃত কাপড়, বিদেশ থেকে আসে। আমি অনেক ভিডিওতে অনেক কিছু শেখাই দিয়েছি, আজকে একটা সামারি ভিডিও আপনাদের করে দিই। যাদের অনেক খুঁতখুঁতানি আছে তাদের জন্য আজকের ভিডিওটা হচ্ছে, যাদের প্রচণ্ড পরিমাণ খুঁতখুঁতানি আছে গাইড নিয়ে। হ্যাঁ, মানে মন মোটে ভরে না, কলিজা মোটে ভরে না, এই হবে কি ওই হবে কি হবে, মানে ওই স্বপ্নের মধ্যে কিছু খুঁজেই পান না, খালি স্বপ্নের মধ্যে হাতড়াইতে থাকেন, শুধু তাদের জন্য খুব কাট ক্লিয়ার কথা যে ব্যবহৃত কাপড়, আপনার বাসায় ব্যবহৃত চাল যদি আপনি প্রতি মাসে যদি 1 কেজি করে জমায় রাখেন, আর বছর শেষে যদি 12 কেজি চাল যদি আপনি বিক্রি করে দেন, তাহলে 12 কেজি চাল কি হবে? বিভিন্ন রকমের হবে, বিভিন্ন স্বাদের হবে, বিভিন্ন রঙের হবে, বিভিন্ন ঢঙের হবে, যেটাকে বলা হয় ভিক্ষার চাল কাড়া আর আকড়া, তাই না? আচ্ছা, তাহলে সারা বিশ্ব থেকে মানুষ একটা একটা করে কাপড় ফেলে দিচ্ছে, 10টা করে কাপড় ফেলছে। এখন এটা তো গার্মেন্টসে যখন এই গেঞ্জিটা বানাবো, 5টা সাইজ থাকবে, 5টা কালার থাকবে, তারপরে যেভাবে সাইজ চাই সেভাবে, বাংলাদেশে এটা চলবে কি না, এগুলো কত কিছু চিন্তা করে মালটা বানানো হয়। আর বিদেশে যে ব্যবহার করে ফেলে দিচ্ছে ওইটা তো আর আপনার ওই কালার অনুযায়ী পাবেন না, একটা মাল 2টা পাবেন না, পাবেন। আর যেটা ব্যবহার করে ফেলে দিচ্ছে সেটার কিছু না কিছু ক্ষয়ক্ষতি তো অবশ্যই আছে। এখন আপনারা চিন্তা করেন এ গ্রেডের মাল মানে গার্মেন্টসের থেকে বানানো এক্সপোর্টের মালের মতো। অ্যাকচুয়ালি কথার কথা, জাপান যে মালটা সারা বিশ্ব থেকে বানায় নেয় সেটা সব থেকে হায়েস্ট কোয়ালিটি নিয়ে নেয়, এখন ওইটা সামান্য একটু ব্যবহার করে ফেলে দেয়। তাহলে বাংলাদেশে হোশিয়ারিতে যে শার্টটা বানাইতে খরচ আছে 300 টাকা, গার্মেন্টসে বানাইতে খরচ আছে 500 টাকা, সেখানে জাপান কিন্তু ওই শার্টটা যখন নিয়েছিল তখন 2000 টাকা করে বানায় নিয়েছিল, বাট সামান্য একটু ক্ষয়ক্ষতির কারণে ফেলে দিছে, আর ওইটাকেই এ গ্রেড বলা হচ্ছে। ক্লিয়ার?
তাহলে আপনি গাইটের এ গ্রেডের মালের মধ্যে জোবায়েদ ভাই যে স্বর্গ থেকে আপনাকে মাল এনে দেবে এরকম যদি স্বপ্ন দেখে থাকেন তাহলে সেই স্বপ্নটা 100% ভুল স্বপ্ন। কারণ আমাদের দেশে ইমোশনাল মানুষ বেশি। ভাই মাল ভালো পড়বে, এ গ্রেড পড়বে, এটা বললেই মনে করেন যে স্বপ্নের মধ্যে শাহরুখ খান সালমান খানকে দেখে ফেলেন। আর এটা হচ্ছে আপনাদের অপরাধ অথবা পাপ। এটা হচ্ছে অপরাধ অথবা পাপ যে বাস্তবতা থেকে আপনারা বের হয়ে যান। এটা খুব খারাপ বিষয়। নাম্বার 2 হচ্ছে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। জাস্ট একটু বসেন। জি, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড গাইটের মধ্যে, ঠিক আছে? তো কোনটা এ গ্রেড, কোনটা বি গ্রেড, কোনটা সি গ্রেড, কেন মাল দেখতে এ গ্রেডের মতো কিন্তু ভিতরে মাল পড়ছে বি গ্রেড, সেগুলো সব ব্যাখ্যা আমি আপনাদের আজকে দিয়ে দিব শর্টকাটে, যাতে আপনাদের এই যাদের মধ্যে খুঁতখুঁতা নিয়ে আছে এগুলো যেন সব বন্ধ হয়ে যায়। ক্লিয়ার? ওকে। সো সবার আগে জানতে হবে যে মালটা আসে কোত্থেকে। দেখেন খুব সুন্দর করে দেখায় দিই। দেখেন এটা হচ্ছে বাংলাদেশের একটা মানচিত্র। হ্যাঁ, এখানে আছে কোথায়? রংপুর, তারপরে এখানে আছে রাজশাহী, এখানে আছে খুলনা, এখানে আছে ঢাকা, এখানে সিলেট, এখানে ময়মনসিংহ, তারপর এখানে আছে কুমিল্লা, এখানে আছে চট্টগ্রাম, এই সাইডে টেকনাফ। তো এই হচ্ছে বাংলাদেশের মানচিত্র। হ্যাঁ, তো মালটা প্রথমেই চট্টগ্রামের এখানে জাহাজের এই পোর্টে আসে, এই পোর্টে আসে মালটা। এখানে আসার পরে এখান থেকে প্রথমে গোডাউনে ঢুকে, গোডাউন থেকে শোরুমে আসে, এরপর সেখান থেকে সারা বাংলাদেশে মালটা ছড়ায় যায়। তো এটা হলো বিষয়। এখন আপনাকে একটা জিনিস জানতে হবে যে বাংলাদেশের এই যে জায়গাটা দেখেন, এই যে খাগড়াছড়ি, রাঙামাটি, তারপরে বান্দরবন, তারপরে কক্সবাজারের মানুষ উঁচু লম্বা হয় এভারেজ, বাট এই অঞ্চলে মানুষদের কিন্তু পা ছোট হয়, বডি লম্বা হয়। চট্টগ্রামে এভারেজ লম্বা অথবা মাঝারি মানুষ। কুমিল্লাতে মানুষের হাইট কম হয়, স্পেশালি মেয়েদের হাইট কম হয়। ঢাকা 12 ভাজালি, এখানে সব রকমের মানুষ চলে। বরিশাল, পটুয়াখালী, এখানে মানুষও মাঝারি টাইপের হয়। খুলনা মাঝারি হয়। এই যশোর এই অঞ্চল, কুষ্টিয়া এই অঞ্চল, এখানে মানুষগুলো লম্বা হয় বেশি। তারপরে দিনাজপুরের এই অঞ্চলটা, দিনাজপুর, ঠাকুরগাঁও, এই অঞ্চলের মানুষগুলো চিকুন লম্বা হয় বেশি। রাজশাহীর মানুষ লম্বাও হয় আবার মোটাও হয়। রংপুরের মানুষ মোটামুটি লম্বা আছে। আবার পঞ্চগড়ের দিকে গেলে বেটে মানুষ, মোটা মানুষ বেশি। পঞ্চগড়, লালমনিরহাটের লম্বা মানুষ, রংপুরের লম্বা মানুষ, দিনাজপুরে। কিন্তু ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, গাইবান্ধায় এখানে মানুষরা লম্বায় কম কিন্তু স্বাস্থ্য বেশি। আর এরপরে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা এই পর্যন্ত, টাঙ্গাইল এই পর্যন্ত মানুষ কিন্তু শর্ট হয়, বেশি লম্বা হয় না। আবার কিশোরগঞ্জের মানুষ লম্বা হয়, নরসিংদী, কিশোরগঞ্জ। আবার ব্রাহ্মণবাড়িয়ার মানুষ অনেক শর্ট হয়, হবিগঞ্জ, সিলেট হয়ে সুনামগঞ্জ পর্যন্ত অনেক শর্ট হয়। তাহলে এরপর এগুলো তো সব বলে দিলাম। আর লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, ইনারা এভারেজ বডি হয়। হ্যাঁ, তাহলে সারা বাংলাদেশের মানুষের বডি কেমন, সে বডিগুলো আমি কিন্তু একটা গড় আপনাদের একটা আইডিয়া দিয়ে দিলাম। তাহলে যেখানে মানুষ শর্ট হয় তাদের এখানে শর্ট মাল যেগুলো জাপান, কোরিয়া, সেগুলো বেশি চলে। যেখানে শর্ট মানুষ বেশি, এই মানচিত্র অনুযায়ী যেটা বলে দিলাম, যেখানে শর্ট মাল বেশি সেখানে কি চলবে? চায়না মাল চলবে, তারপরে কোরিয়া আর জাপান বেশি চলবে। আর যেখানে মাঝারি মানুষ বেশি সেখানে হচ্ছে আপনার চায়না, কোরিয়া চলবে। আবার যেখানে লম্বা মানুষ বেশি সেখানে চায়না, তাইওয়ান চলবে। তাহলে এই মেজারমেন্ট কোন দেশের মাল আপনাকে নিতে হবে, কারণ মাল যতই ভালো হোক, মাল যদি ছোট হয়ে যায় এটা কেউ পড়বে না। যেমন কোটের গাইড, অনেকে নেন কোটের গাইড, একদম কোরিয়ার এ গ্রেডটা নিয়ে বিক্রি করতে চান আপনার এই যশোর অঞ্চলে। তো যশোর অঞ্চলে মানুষের হাত পা অনেক লম্বা, যত ভালো মালই হোক না কেন, এখন এই কোটের হাতা যদি কোনোই পর্যন্ত অথবা কোণের থেকে 4 আঙ্গুল ছোট বড় যদি হয়, তা ওই কোট তো কেউ কোনো জায়গায় পরে যেতে পারে না। তো তখন কিন্তু আপনি যত ভালো মালই নেন, যত এ গ্রেড মালই নেন, আপনার কিন্তু মাল চলবে না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর ওই যে ভালো মাল, এ গ্রেড মাল শুনে তারপরে ভিডিও দেখে লাফায় পড়বেন, আপনার কিন্তু মালটা আটকে যাবে, কারণ মালটা আপনার সাইজে নাই। তাহলে আপনার কোন এলাকায় কোন মালটা চলবে সেটা আপনি বুঝে ফেললেন। আর বাচ্চাদের মাল
পুরো বাংলাদেশেই চলে। বয়েজ, গার্লস এবং বাচ্চাদের মাল নিয়ে কোনো কমপ্লেন নেই, এটা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় সুন্দরভাবেই চলবে। হ্যাঁ, এই হচ্ছে কথা। এখন একটা জিনিস দেখেন, এটা হলো বাংলাদেশের চট্টগ্রাম, আর এটা হচ্ছে আপনার মালয়েশিয়া, আর এখানে হচ্ছে চায়না, এখানে হচ্ছে তাইওয়ান, এখানে কোরিয়া, আর এরপরে আরেকটু জায়গা নেই, আমি এখানে হাতে লিখছি, আরেকটু দূরে হচ্ছে এই বরাবর হচ্ছে আপনার জাপান। যেমন এখানে আমি দেখাই দিই জাপানটা কত দূরে। এই দেখেন কোরিয়া, আর এই হলো জাপান, আর এই হলো চায়না, এই হলো তাইওয়ান। মানে সবার আগে হচ্ছে চায়না, তারপরে তাইওয়ান, তারপরে কোরিয়া, তারপরে জাপান। ক্লিয়ার? মানে কোরিয়া আর জাপান মোস্টলি সেম দূরত্বে। এবার একটা মজার জিনিস দেখেন যে এই সব জায়গা থেকে বড় জাহাজে, যেটাকে মাদার ভিসেল অথবা বড় জাহাজ বলা হয়, এটা আসে সিঙ্গাপুরে। সিঙ্গাপুরের থেকে আবার ছোট জাহাজে করে চট্টগ্রামে মালটা আসে। তাহলে মালটা এখানে একবার লোড আনলোড হয়, চট্টগ্রামে একবার লোড আনলোড হয়, তো মালটা কিন্তু টুকটাক একটু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে বডিতে। আচ্ছা, এবার চট্টগ্রাম থেকে সিঙ্গাপুরের দূরত্ব কতটুকুন? ছোট জাহাজে যায় প্রায় 2500 কিলোমিটার, 10 দিনের মতো সময় লাগে জাহাজে আপ ডাউন করতে। আর সিঙ্গাপুর থেকে আপনার চায়নাতে দূরত্ব লাগে 10 থেকে 12 দিন, যেটা হচ্ছে 2600 কিলোমিটার। হ্যাঁ, এরপরে আপনার সিঙ্গাপুর থেকে যদি আপনার তাইওয়ানে যাওয়া যায়, তাহলে এখানে আছে 3200, প্রায় 300 কিলোমিটার। এরপরে মানে ওখানে সময় লাগে কতদিন? প্রায় আপনার 17-18 দিন সময় লেগে যায়। হ্যাঁ, এরপর সিঙ্গাপুর থেকে আপনি যদি জাপানে যেতে চান, তাহলে 20 থেকে 25 দিন জাহাজে সময় লাগে, এটা 4900, প্রায় 5000 কিলোমিটার। এরপর সিঙ্গাপুর থেকে যদি আপনি কোরিয়ায় যেতে চান, অথবা কোরিয়া থেকে সিঙ্গাপুরে আসতে চান মাল নিয়ে, তাহলে জাহাজে আপনার 4500 কিলোমিটার পাড়ি দিতে হবে। দ্যাট মিনস আপনার প্রায় 20 থেকে 25 দিন সময় লেগে যাবে। তাহলে এই যে দূরত্বগুলো, এই দূরত্বগুলো দেখানোর একটা কারণ আছে। এই যে দূরত্বগুলো আপনাদের আমি দেখানোর একটা কারণ আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশের থেকে সিঙ্গাপুর হচ্ছে 2500 কিলোমিটার, আর সিঙ্গাপুরের থেকে সব থেকে কাছে যে চায়না, সেটাও প্রায় 3500 কিলোমিটার অথবা 2700-2800 কিলোমিটারের মতো জাহাজে। তো সারা বিশ্বে তেলের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে না? তেলের জন্য মারামারি করছেন না, রাস্তা নামছেন না, আন্দোলন করছেন না? এখন এই তেল ছাড়া তো আর জাহাজ চলতেছে না, গাড়ি চলতেছে না, কোনো কিছু চলতেছে না। তা ভাড়া তাহলে ডাবল হয়ে গেল না? মানুষের জীবনযাত্রার মান ডাবল হচ্ছে না? সব খাদ্যদ্রব্য, বিদ্যুৎ, গ্যাস সব কিছু ডাবল হয়ে গেছে না? তাহলে আগে যদি একটা বেবি সুইটের গাইটের দাম কথার কথা 10,000 টাকা থাকতো, এটার দাম এখন কত হয়ে যাবে? আপনার বিবেকে কি বলে? জোবায়েদ ভাইয়ের কথা না, আপনার বিবেক কি বলে যে 10,000 টাকার একটা গাইটের দাম সবই যদি ডাবল হয়, তাহলে ওইটা আরও 12,000 টাকা হওয়া, 20,000 টাকা হওয়ার কথা ছিল ডাবল। কিন্তু আপনারা মার্কেটে এই 10,000 টাকার গাইডটা কীভাবে পাচ্ছেন? 12,000 টাকায় পাচ্ছেন। কিভাবে পাচ্ছেন তাহলে? তাহলে যারা গাইডটা আমদানি করে তাদের ওখানে আসলে খেলাটা খেলতে হয়। কারণ একটা গাইডের থেকে একটা কাপড় বের করার পরে সেই কাপড়টা কথা একটা বাচ্চাদের একটা জ্যাকেট, এই জ্যাকেটটার দাম যদি কেনা দাম যদি আপনার 90 টাকা 100 টাকার উপরে যদি হয়ে যায়, একটা বয়েজ গার্লসের জ্যাকেটে 100 টাকার উপরে যদি হয়ে যায়, তখন মানুষ চিন্তা করে নারায়ণগঞ্জে যে অথবা কোনাবাড়িতে যে অথবা স্টক লটে 120 টাকা দিয়ে মালটা কিনে ফেলি। সেটা তো ব্যবহৃত নয়, সেটা তো একদম নতুন। তাহলে আমি কেন গাইটের ব্যবসা করব? তো এভাবে একটা বেবি সুইট যখন 35 টাকার জায়গায় লাভ দিয়ে যদি 70 টাকা হয়ে যায়, তা ভ্যানের পরেই তো ওই নারায়ণগঞ্জের হোশিয়ারি মাল, তারপরে আপনার ভুলতা গাউসিয়ার হোশিয়ারি মাল, বিভিন্ন শহরে হোশিয়ারি ফ্যাক্টরি আছে না? তারপরে গাজীপুরের হোশিয়ারি ফ্যাক্টরি, তারপরে আপনার নারায়ণগঞ্জের হোশিয়ারি ফ্যাক্টরি, চট্টগ্রামের বাদামতলার হোশিয়ারি ফ্যাক্টরি, টেরিবাজারের পিছনে, এগুলো কি অভাব আছে? তো ওখানেই তো তারা 35 টাকা 40 টাকায় পাচ্ছে, ভ্যানের পরে 80 টাকায় বিক্রি করতেছে, অথবা 60 টাকাও বিক্রি করছে। তাহলে যেখানে বেচা দামই 60 টাকা, সেখানে আমার কেনা দাম যদি 65 টাকা হয়ে যায়, তাহলে আমি মালটা কেন কিনবো? তখন গাইটের জগৎটা টোটাল হুমকির সম্মুখীন হয়ে গেল যে দামি মাল তাহলে আর কাস্টমার নিবে না। এবং গত বছর কিন্তু এরকম বড় ধরনের একটা ঝামেলা গেছে, গত বছর এবং তার আগের বছর। তো দেখেন এবার ব্যবসায়ীদের দাবায় চেক পড়ে গেছে যে আমি প্রাইস যদি জায়গা মতো না রাখতে পারি, সারা বছরে 8 মাস তেমন কোনো ব্যবসায় নেই, গোডাউন, ওয়ার্কার, লেবার সব ভাড়া দিয়ে
কোটি কোটি টাকা গোডাউনের মধ্যে আটকায় রেখে বসে আছি, এর মধ্যে আবার আসলো বন্যা এসে গলা সমান পানি হয়ে সেখানে 50 লাখ টাকার মাল ভিজে ধ্বংস হয়ে গেল। আর আছে কথা 2 কোটি টাকা দিয়ে ব্যবসায় নামছিলাম, তার 25 লাখ শেষ অথবা 50 লাখ শেষ ভিজে। যা বেচে মনে করেন যে তেমন লাভ হবে না অথবা কিছুই হবে না। আর এই 8 মাস যে বসে আছি, 8 মাস গোডাউন ভাড়া, ওয়ার্কার ভাড়া, নিজেদের পরিবারের খরচ, এখানেও কেসে 50 লাখ নাই। তা আমার মূলধনই তো 8 মাস বসে থেকে আমার 1 কোটি নাই হয়ে গেছে, 2 কোটি টাকা নিয়ে নামছিলাম। তাহলে বাকি যে 3 মাস সময়, এই 3 মাসে আমার এমন ব্যবসা করতে হবে যেন টোটাল টাকাটা যেন আমার উঠে আসে, প্লাস আরও 1 কোটি টাকা লাভ হয়। কারণ ওই যে টাকাটা নিয়ে আসছি এমনও তো হতে পারে ওইটা সুদে নিয়ে আসছি অথবা ব্যাংকের থেকে লোনে নিয়ে আসছি। তাহলে ব্যবসায়ীর কিন্তু আপনি যত মিষ্টি কথাই বলেন আর যাই বলেন, ব্যবসায়ীর কিন্তু ওখানে খাতুনগঞ্জে যত ব্যবসায়ী আছে, গাইটের জগতে যত ব্যবসায়ী আছে, তার কিন্তু করার কিছু নেই। তার পেটে লাথি পড়ে গেছে, তার দম বন্ধ হয়ে আসতেছে, সে দেউলিয়া হয়ে যাচ্ছে। সো সে কিন্তু ধর্মারও খাও ব্যবসা করার জন্য যতভাবে ধর্মের বেশ বলেন, ভদ্র ভাষার বেশ বলেন, খাওয়া দাওয়ার বেশ বলেন, মিষ্টি কথার বেশ বলেন, সব বেশ সে ধারণ করতে বাধ্য। এটা আপনি হলে আপনিও বাধ্য থাকতেন। সো তাদের অযথা সিটার বাটপার খারাপ বলার কোনো কারণ নাই। প্রয়োজনে আপনি 2 কোটি নিয়ে ওখানে যেভাবে বসেন, তারপরে ওই সব ব্যবসায়ীর যে কী জ্বালা আছে সেই জ্বালাটা আপনি বুঝতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, এখন কোশ্চেন হলো যে তাহলে এ গ্রেডের মাল, বি গ্রেডের মাল, সি গ্রেডের মালের পার্থক্য কোথা থেকে হচ্ছে?